প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজশাহী বোর্ড 2019 আরো একটা প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি এবং আমরা এই সৃজনশীল প্রশ্নটা সলভ করব। সো যারা নতুন আছো তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে। তো দেখো, আমাদের উদ্দীপকটা দেওয়া আছে এরকম যে এ একটা যৌগ, তার সঙ্গে আমরা প্লাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেটের মাধ্যমে হাইড্রোজেন যুক্ত করতেছি, ফলে উৎপন্ন হচ্ছে বি। আবার এই বি কে আমরা জিঙ্কের উপস্থিতিতে ওজনের সঙ্গে যুক্ত করতেছি, ফলে উৎপন্ন হচ্ছে সি, ডি এবং জিঙ্ক অক্সাইড। প্রশ্নে বলে দেওয়া হয়েছে এই যৌগটি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন। ওকে, তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদেরকে ক নম্বরে বলছে কি ইলেকট্রোফাইল কাকে বলে। তো ইলেকট্রোফাইল মনে রাখবা, ইলেকট্রোফাইল এটা আসলে সংজ্ঞাটা তোমরা নিজেরাই পারবা যদি একটু আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করো। ইলেকট্রোফাইল, ফাইল মানে হচ্ছে আকর্ষণ, ফাইল মানে কি আকর্ষণ। মনে রাখবা বায়োলজি কেমিস্ট্রিতে যত ফাইল যুক্ত ওয়ার্ড পাবা, ফাইল মানে হচ্ছে আকর্ষণ, আর ফোবিক মানে হচ্ছে বিকর্ষণ। তোমরা পড়ছো হাইড্রোফিলিক ফাইল থেকে কিন্তু ফিলিক আছে, তাহলে হাইড্রোফিলিক মানে কি যারা পানিকে আকর্ষণ করে। হাইড্রোফোবিক এটাও তোমরা পড়ছো বায়োলজিতে, কেমিস্ট্রিতেও পড়ছো। হাইড্রো মানে হচ্ছে পানি আর ফোবিক মানে হচ্ছে ভয়, তাহলে হাইড্রোফোবিক মানে পানির প্রতি ভয় বা পানিকে যারা বিকর্ষণ করে। তাহলে ইলেকট্রোফাইল, ফাইল মানে হচ্ছে আকর্ষণ আর ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রোফাইল মানে হচ্ছে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে। ইলেকট্রোফাইল মানে কি বললাম, যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তাদেরকে আমরা কি বলবো, ইলেকট্রোফাইল বলবো। এখন জৈব বিক্রিয়াতে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারা কি হবে, ইলেকট্রোফাইল, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, ইলেকট্রনটা কি নেগেটিভ না পজিটিভ? ইলেকট্রনটা কিন্তু নেগেটিভ, তাই না? ইলেকট্রনটা কি নেগেটিভ, তাহলে এখন নেগেটিভকে যারা আকর্ষণ করবে তারা কি হবে, নিশ্চয়ই পজিটিভ হবে। তাহলে ইলেকট্রনটা হচ্ছে মানে ইলেকট্রোফাইলটা হচ্ছে পজিটিভ সামথিং। তাহলে জৈব বিক্রিয়াতে যে সকল ধনাত্মক চার্জ ইলেকট্রনকে আকর্ষণ করে তাদেরকে আমরা কি বলবো, ইলেকট্রোফাইল বলবো। এখন ইলেকট্রোফাইল বলার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নিউক্লিওফাইলটাও চলে আসছে। নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিও কথাটা আসছে নিউক্লিয়াস থেকে, ফাইল মানে আকর্ষণ। তাহলে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে, নিউক্লিয়াস মানে কি ধনাত্মক চার্জ, তাহলে যারা ধনাত্মক চার্জ বা নিউক্লিয়াসকে আকর্ষণ করে তাদেরকে আমরা কি বলবো, নিউক্লিওফাইল বলবো। এখন যারা ধনাত্মককে আকর্ষণ করে তারা নিজে কি হবে, ঋণাত্মক। তাহলে জৈব বিক্রিয়াতে যত ঋণাত্মক চার্জ আছে সবগুলোকে আমরা কি বলতে পারি, নিউক্লিওফাইল বলতে পারি। আর জৈব বিক্রিয়াতে যতগুলো ধনাত্মক চার্জ আছে সবগুলোকে আমরা কি বলতে পারি, ইলেকট্রোফাইল বলতে পারি। তাহলে ইলেকট্রোফাইল কাকে বলে আশা করি এটা বুঝে গেছো, ঠিক আছে? তারপর বই থেকে একবার সংজ্ঞা দেখে নেবা, এতে হবে কি তোমার জ্ঞানের ভান্ডারটা আরো সমৃদ্ধ হবে। ওকে, সেকেন্ড কোশ্চেন, অ্যালকাইন অন অম্লধর্মী কিন্তু অ্যালকাইন টু অম্লধর্মী নয় কেন? তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2, ঠিক আছে? CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, এই যে যৌগটা দেখতেছো এই যৌগটা হচ্ছে তোমার অ্যালকাইন 2। কি করে বুঝলাম এটা অ্যালকাইন 2? কারণ দেখো আমরা যদি নাম্বারিং করি 1 2 3 4, তাহলে দেখো 2 নম্বর কার্বনে কার্বন ট্রিপল বন্ড কার্বন আছে, 2 নম্বর কার্বনে কার্বন ট্রিপল বন্ড কার্বন আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকাইন 2। ওকে, এবার খেয়াল করো CH3 C ট্রিপল বন্ড CH, এই একটা যৌগ লিখলাম, এখানে 1 2 3 নাম্বারিং করলাম। এবার দেখো এই যে ট্রিপল বন্ধন, এই ট্রিপল বন্ধন কয় নাম্বার কার্বনে আছে, একটু চিন্তা করো তো, 1 নাম্বার কার্বনে আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকাইন 1। এখন খেয়াল করো কার্বন ট্রিপল বন্ড কার্বন যখন যুক্ত হয় তখন কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে যে দূরত্ব, সেই বন্ধন যে দূরত্ব, সেই দূরত্বটা বৃদ্ধি পায়। অর্থাৎ এর কার্বন ট্রিপল বন্ড কার্বন যখন হবে তখন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী যে বন্ধন শক্তি, সেই বন্ধন শক্তি দুর্বল হয়ে যাবে। কারণ দেখো কার্বন যখন 2টা বন্ধনের মাধ্যমে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন কিন্তু বন্ধন শক্তি একটু কম থাকে, কিন্তু যখনই 3টা বন্ধন হবে তখন বন্ধন শক্তি কি আরো বেড়ে যাবে না? ফর এক্সাম্পল একটু চিন্তা করো, ধরো আমি আর তুমি, আমি তোমাকে এক হাত দিয়ে ধরে আছি, হ্যাঁ আমি তোমাকে এক হাত দিয়ে ধরে আছি, তাহলে তোমার আমার মাঝখানে একটা শক্তি কাজ করতেছে, কিন্তু এটা হচ্ছে আমার তোমার বন্ধন শক্তি। এখন আমি কি করলাম, তোমাকে 2টা হাত দ্বারা ধরলাম, তাহলে আমাদের বন্ধন শক্তি কি আরো একটু বেড়ে গেল, মানে খুব সহজে কিন্তু তুমি ছুটতে পারবে না। এখন যদি আমার আরো একটা হাত থাকতো, মানে 3টা হাত থাকতো, আমি যদি 3টা হাত দিয়ে তোমাকে ধরে রাখতাম, তুমি কি সহজে ছুটতে পারতা না? তার মানে তোমার আমার মধ্যবর্তী বন্ধন শক্তিটা কি হয়ে যেত, বৃদ্ধি পাইত। তো কার্বন ট্রিপল বন্ড কার্বন যখন হয় তখন এদের মাঝখানে যে বন্ধন শক্তি আছে সেই বন্ধন শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে কার্বন এবং হাইড্রোজেনের, খেয়াল করো কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন শক্তিটা কি হয়, হ্রাস পায়। হ্রাস পাওয়ার ফলে এই বন্ধনটা খুব সহজেই কি হয়ে যাবে, ভেঙে যাবে। খুব সহজে যদি ভেঙে যায় তাহলে দেখো এখান থেকে আমাদের কি বের হচ্ছে, H+ বের হচ্ছে। আর আমরা জানি যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন দান করে তাদেরকে আমরা কি বলি, অম্ল বলি। এখন খেয়াল করো এই যে এটা হচ্ছে অ্যালকাইন 1,
এখন এই যে কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে দূরত্ব, এই দূরত্বটা অনেক কম না? তাহলে খুব সহজেই এই বন্ধনটা কি হতে পারে, ভেঙে যেতে পারে। খুব সহজেই যদি এই বন্ধনটা ভেঙে যায় তখন এটা কি হবে, অম্লধর্মী হবে। বাট খেয়াল করো অ্যালকাইন 2 তে তো এখানে কোনো হাইড্রোজেনই নেই। এখানে কি কোনো হাইড্রোজেন আছে? এখানে কোনো হাইড্রোজেনই নাই, তাহলে এখানে কিন্তু দানও হবে না। আবার এই যে হাইড্রোজেন গুলো আছে, এই হাইড্রোজেন গুলা বের হতে পারে, এই হাইড্রোজেন গুলা কিন্তু বের হতে পারে, কিন্তু এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী কি, এই কার্বনের সঙ্গে এই কার্বনের মধ্যবর্তী বন্ধন সিঙ্গেল বন্ধন। তাহলে এখানে সিঙ্গেল বন্ধন থাকার কারণে এই কার্বনটা এই যে হাইড্রোজেন গুলোকে ধরে রাখবে এবং এই বন্ধন শক্তিটা কি হবে, বেশি হবে। এজ এ রেজাল্ট অ্যালকাইন 2 H+ দান করবে না, কিন্তু অ্যালকাইন 1 H+ দান করবে। এই কারণে অ্যালকাইন 1 অম্লধর্মী। এই হৃদয় আইছে চাবি দিয়ে ওকে। আশা করি তোমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো। এবার আমরা গ নম্বর প্রশ্নের দিকে তাকাবো, যে এ ও বি যৌগের পার্থক্য সূচক পরীক্ষা সমীকরণ সহ বর্ণনা করো। তাহলে আগে আমাদের এই এ থেকে বি যে আসতেছে সেইটাকে ডিকোড করার চেষ্টা করি, এই বিক্রিয়াটাকে আমরা ডিকোড করার চেষ্টা করি। তো বলছে কি এই যৌগটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এখন 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন কোনটা আছে একটু চিন্তা করো তো। CH3 C1 CH, এটাই তো আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তাই না? এটা ছাড়া তো অন্য কোনো কিছু হয় না, হয়? তো এটার নামটা কি? এটার নাম হচ্ছে প্রোপাইন। তাহলে উদ্দীপকের এ যৌগটা প্রোপাইন। তাহলে উদ্দীপকের এই যে এ যৌগটা হচ্ছে প্রোপাইন। এখন এই প্রোপাইনের সঙ্গে আমরা কি যুক্ত করতেছি? হাইড্রোজেন যুক্ত করতেছি। কি যুক্ত করতেছি? হাইড্রোজেন যুক্ত করতেছি। কিসের উপস্থিতিতে? প্লাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যুক্ত করতেছি। তাহলে হবে কি দেখো, এই হাইড্রোজেন দিয়ে এই ডাবল বন্ধনকে অ্যাটাক করবে, সরি ট্রিপল বন্ধনকে অ্যাটাক করবে, ফলে একটা বন্ধন ভেঙে যাবে। একটা বন্ধন যদি ভেঙে যায় তাহলে দেখো তো অবস্থা কেমন হয়। CH3 C ডাবল বন্ড CH, এখানে কার্বনের একটা হাত সৃষ্টি হবে, এই কার্বনের একটা হাত সৃষ্টি হবে। এবং হাইড্রোজেন আছে কয়টা? 2টা আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? CH3 CH ডাবল বন্ড CH2, যার নাম কি? যার নাম হচ্ছে প্রোপিন। এটার নামটা কি? প্রোপিন। তাহলে প্রোপাইনের সঙ্গে অর্থাৎ অ্যালকাইনের সঙ্গে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি প্লাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, তাহলে আমরা কি পাবো? একটা অ্যালকিন পাবো। এটার নাম হচ্ছে প্রোপিন, বা এটাকে অনেকে প্রোপিলিনও বলে। হ্যাঁ, এটাকে অনেকে প্রোপিলিনও বলে। তাহলে আমরা এইটা হচ্ছে এ যৌগ, এই যৌগটা খুব সহজেই পেয়ে গেলাম, আর এটা হচ্ছে বি যৌগ, এটাও খুব সহজে পেয়ে গেলাম। এখন এ এবং বি এর পার্থক্য কিভাবে করবা? এ এবং বি এর পার্থক্য কিভাবে করবা? খুব সহজ, এদের পার্থক্য করা খুবই সহজ। তো দেখো পার্থক্যটা কি, মনে রাখবা। প্রথম পার্থক্য হচ্ছে তোমার NH4OH অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত সিলভার নাইট্রেট দ্বারা পরীক্ষা। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত সিলভার নাইট্রেট দ্বারা পরীক্ষা। তো খেয়াল করো, আমরা ফার্স্টে এই যৌগটা নিলাম CH3 C ট্রিপল বন্ড CH, তার সঙ্গে আমরা যুক্ত করতেছি সিলভার নাইট্রেট, প্রভাবক হিসেবে আছে NH4OH। এখন দেখো এই যে সিলভারটা আছে, এই সিলভারটা খুব সহজে গিয়ে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, খুব সহজেই এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। কারণটা কি দেখো, এই হাইড্রোজেনটা কি ছিল? অম্লধর্মী হাইড্রোজেন ছিল না? বা এটা আমাদের H+, এটা আমাদের কি H+, এটা একটা ধাতু, সিলভার কি একটা ধাতু, তাই না? তাহলে এটাও কি পজিটিভ, এটাও কি পজিটিভ। তাহলে একটা পজিটিভ কি করে? একটা পজিটিভকে প্রতিস্থাপন করে, আবার একটা নেগেটিভকে প্রতিস্থাপন করে। তাহলে সিলভার প্লাস, এটা যেহেতু তোমার একটা পজিটিভ চার্জ, তাহলে এটা খুব সহজে গিয়ে হাইড্রোজেনকে কি করবে? প্রতিস্থাপন করবে। তাহলে হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপন করলে আলটিমেটলি দেখো তো কি উৎপন্ন হয়? CH3 C ট্রিপল বন্ড CAG, এবং এটা হচ্ছে তোমার সিলভার অ্যালকানাইট, এটাকে বলা হয় সিলভার অ্যালকানাইট। আর যদি একদম অ্যাকুরেটলি বলো তাহলে এটার নাম হচ্ছে সিলভার প্রোপানাইট। ওকে, সিলভার প্রোপানাইট। এখন এটা কি হবে? এটা সাদা অদক্ষেপ সৃষ্টি হবে, এটা একটা সাদা অদক্ষেপ সৃষ্টি হবে। এবং এই সাদা অদক্ষেপ দেখেই আমরা বুঝতে পারবো যে না, আগের যৌগটা কি ছিল? বিক্রিয়কটা কি ছিল? অ্যালকাইন ছিল। কিন্তু খেয়াল করো আমাদের বি যৌগটা কি ছিল? প্রোপিন ছিল। প্রোপিনটা দেখতে কেমন? CH3 CH ডাবল বন্ড CH, এটা হচ্ছে প্রোপিন। এবং প্রোপিনের সঙ্গে আমরা কি যুক্ত করব? ঠিক সেম সিলভার নাইট্রেট যুক্ত করব।
কিসের উপস্থিতিতে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। তো এখানে কোনো রিঅ্যাকশন হবে না, এখানে কোনো রিঅ্যাকশন হবে না। কেন রিঅ্যাকশন হবে না? কারণ এই সিলভার নাইট্রেট গিয়ে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। এই সিলভার নাইট্রেট গিয়ে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। কেন পারবে না? দেখো খেয়াল করো, এইখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী বন্ধন শক্তি কম। কেন বন্ধন শক্তি কম? কারণ কার্বনের সঙ্গে এই কার্বন কিভাবে যুক্ত আছে? ট্রিপল বন্ধন দ্বারা যুক্ত আছে। তো যখন এইখানে বন্ধন শক্তি বেশি হয়ে যাবে, তখন এই বন্ধনের বন্ধন শক্তি কম হবে, তখন খুব সহজেই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে। কিন্তু খেয়াল করো, এখানে কার্বন ডাবল বন্ড কার্বন, এই যে এখানে কি আছে? কার্বন ডাবল বন্ড কার্বন আছে, তার সঙ্গে হাইড্রোজেন কয়টা যুক্ত আছে? দুইটা যুক্ত আছে। তো এইখানে বন্ধন শক্তি কম, এখানেও বন্ধন শক্তি এটার তুলনায় একটু বেশি। এজ এ রেজাল্ট এই সিলভার গিয়ে হাইড্রোজেনকে কি করতে পারবে না? প্রতিস্থাপন করতে পারবে না। আশা করি এটুকু বুঝতে পারছো। সো এখানে কোনো রিঅ্যাকশন হবে না। তো আমরা যদি এ এবং বি যৌগকে পার্থক্য করতে চাই, তাহলে জাস্ট এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত সিলভার নাইট্রেটের মাধ্যমে আমরা পার্থক্য করতে পারি। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। ওকে, এবার আমরা চলে যাবো ঘ নম্বর প্রশ্নে। দেখো ঘ নম্বর প্রশ্নে আমাদের কি বলে দিচ্ছে? ঘ নম্বর প্রশ্নে বলছে যে সিওডি যৌগদ্বয় হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে কিনা রাসায়নিক বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। তো সি এবং বি যৌগটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তো বি যৌগটা কি ছিল? বি যৌগটা হচ্ছে আমাদের প্রোপিন, অর্থাৎ আমরা পাইছি CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিন। তাহলে তার সঙ্গে আমরা কি যুক্ত করতেছি? ওজোন গ্যাস যুক্ত করতেছি। কিসের উপস্থিতিতে? জিঙ্কের উপস্থিতিতে। পরবর্তীতে আবার আদ্র বিশ্লেষণ করা হয়। তো খেয়াল করো, এখানে যে তিনটা অক্সিজেন আছে, এখানে কয়টা অক্সিজেন পরমাণু আছে? তিনটা অক্সিজেন পরমাণু আছে, 1 2 3। তো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, এটা হচ্ছে একটা বাবার তিনটা কন্যা। একটা বাবার কয়টা কন্যা? তিনটা কন্যা। এখন এদের বিয়ের বয়স হয়ে গেছে, এখন এদেরকে বিয়ে দিতে হবে। তো এই একটা ছেলে, এই একটা ছেলে, এদের সঙ্গে আমরা কি করব? বিয়ে দেব। তাহলে এখন একজনের সঙ্গে তো দুইটা মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, যাবে? যাবে। তাহলে আমরা কি করলাম? এই যে বড় মেয়েকে এই কার্বনের সঙ্গে বিয়ে দিলাম। এটা হচ্ছে মেজো মেয়েকে এই কার্বনের সঙ্গে বিয়ে দিলাম। আর এটা হচ্ছে ছোট মেয়ে, এবং ছোট মেয়ের জন্য তো এখানে আর কেউ নাই। তো ছোট মেয়ের জন্য আর কি আছে? এখানে জিঙ্ক আছে। তাহলে ছোট মেয়ে যুক্ত হবে কার সঙ্গে? জিঙ্কের সঙ্গে। তাহলে উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড। আর দেখো, বড় মেয়েকে আমরা এটার সঙ্গে বিয়ে দিচ্ছি, আর মেজো মেয়েকে আমরা এটার সঙ্গে বিয়ে দিচ্ছি। এখন বিয়ের পরে কি বর্তমানে মেয়েরা কি এক ঘরে কি দুইটা বউ থাকতে চায়? তাহলে কি হবে? মারামারি হবে, তাই না? তো তখন কি করতে চাইবে না? আলাদা ভাবে সংসারে থাকতে চাইবে। তো সংসার এখন কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। তাহলে সংসার যদি আলাদা হয়ে যায়, তাহলে উৎপন্ন হচ্ছে দেখো CH3CH আর এই যে O, CH3CHO প্লাস, দেখো তো এখানে কি আসতেছে? CH2O। এখন এই CH2O এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো, এটাকে কিন্তু আমরা HCHO এভাবে লিখতে পারি। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে HCHO। ওকে, তো এটা হচ্ছে আমাদের সি যৌগ, আর এটা হচ্ছে আমাদের ডি যৌগ। তাহলে সি যৌগটার নাম কি? সি যৌগটার নাম হচ্ছে ইথানল, আর ডি যৌগটার নাম কি? মিথানল। ওকে, তাহলে আমরা সি এবং ডি পেয়ে গেছি। আমরা কি পেয়ে গেছি? সি এবং ডি পেয়ে গেছি। তাহলে সি যৌগটা হচ্ছে ইথানল এবং ডি যৌগটা হচ্ছে মিথানল। এখন প্রশ্নটা হচ্ছে সি এবং ডি যৌগদ্বয় হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে কিনা প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া সহ দেখাও। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে মিথানল। তো এদের দুজনের ভিতরে একজন হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেখায়, আর একজন হ্যালোফর্ম বিক্রিয়া দেখায় না। তো মনে রাখবা, মিথানল অর্থাৎ কার্বন সংখ্যা যদি 1 থাকে, তখন সে হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে না। CH3OH মিথানল, HCHO মিথানল, এরা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। বাট ইথানল, প্রোপানল এগুলা হ্যালোফর্ম বিক্রিয়া দেখায়। তাহলে এখন আমরা সেই হ্যালোফর্ম রিঅ্যাকশনটা একটু শিখব। হ্যালোফর্ম বিক্রিয়া, তাহলে ইথানলের হ্যালোফর্ম বিক্রিয়া, তাহলে ইথানলের CH3CHO। এখন মনে রাখবে, হ্যালোফর্ম বিক্রিয়াতে তোমার কি কি লাগবে? হ্যালোফর্ম বিক্রিয়াতে যে যৌগটা থাকবে, সেই যৌগ লাগবে, তার সঙ্গে তোমার যুক্ত করতে হবে আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? তার মানে হ্যালোফর্ম বিক্রিয়াতে এখানে যেটাই থাকুক না কেন, তার সঙ্গে আমরা আয়োডিন যুক্ত করবো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবো। তো আয়োডিন যুক্ত করলে বিক্রিয়ার নাম হয়ে যাবে আয়োডোফর্ম বিক্রিয়া। বিক্রিয়ার নাম কি হয়ে যাবে? আয়োডোফর্ম বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। ঠিক আছে? যদি এখানে আমি ব্রোমিন দিতাম, তাহলে বিক্রিয়ার নাম হয়ে যেত ব্রোমোফর্ম বিক্রিয়া। যদি আমি ক্লোরিন দিতাম, তাহলে বিক্রিয়ার নাম হয়ে যেত ক্লোরোফর্ম বিক্রিয়া। তবে ব্রোমিন এবং ক্লোরিন দিয়ে এই বিক্রিয়াটা করলে আসলে ওভাবে খুব ভালোভাবে শনাক্ত করা যায় না। এই জন্য তোমার এই যে
সি এবং ডি অর্থাৎ ইথানল এবং মিথানল পার্থক্যকরণে ব্রোমোফর্ম এবং ক্লোরোফর্ম পরীক্ষা ব্যবহার করা হয় না, করা হয় আয়োডোফর্ম পরীক্ষা। তাহলে সোজা কথা মনে রাখবা, হ্যালোফর্ম পরীক্ষা মানেই হচ্ছে তোমার আয়োডোফর্ম পরীক্ষা। কি পরীক্ষা? আয়োডোফর্ম পরীক্ষা। তাহলে এখন এই আয়োডোফর্ম পরীক্ষা কি হবে দেখো, পরীক্ষার নাম কি? আয়োডোফর্ম। তাহলে উৎপন্ন হবে আয়োডোফর্ম। এখন ভাইয়া কোশ্চেন হচ্ছে, ভাই আমি তো আয়োডোফর্মের সংকেত জানি না। আয়োডোফর্মের সংকেত তোমার জানা দরকার নেই, তুমি ক্লোরোফর্ম চেনো, আমি জানি তুমি ক্লোরোফর্ম চেনো। তাহলে ক্লোরোফর্মের সংকেত কি? CH Cl3, তাই না? CH Cl3। এখন আমি CH লিখলাম, আর সি মানে Cl মানে কি? হ্যালোজেন, তাই না? তাহলে হ্যালোজেন মানে কি? X3। তাহলে দেখো CH(X3) এটা হচ্ছে হ্যালোফর্মের সংকেত। এটা কিসের সংকেত? হ্যালোফর্মের সংকেত। CH(X3) এটা হচ্ছে হ্যালোফর্মের সংকেত। তাহলে CH Cl3 এটা একটা হ্যালোফর্ম এবং এটার নাম কি? এখানে আছে ক্লোরিন, তাহলে এটা হচ্ছে আমরা বলবো কি? ক্লোরোফর্ম। ঠিক সেম ভাবে CH(Br3) এটার নাম হচ্ছে ব্রোমোফর্ম, CH(I3) এটার নাম হচ্ছে আয়োডোফর্ম। তাহলে আমাদের পরীক্ষার নাম কি? আয়োডোফর্ম পরীক্ষা। তাহলে উৎপন্ন হবে কি? আয়োডোফর্ম উৎপন্ন হবে। তাহলে চোখ বুঝে CH(I3) আয়োডোফর্ম প্লাস এখান থেকে যে CHO আছে, এই CHO কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হবে দেখো, দেখো এই যে CHO মূলকটা আছে, এই CHO মূলকটা কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হবে? অ্যালডিহাইডকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। অ্যালডিহাইডকে জারণ করলে কি পাওয়া যায়? কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে আয়োডিন একটা জারক পদার্থ। তাহলে আমাদের বিক্রিয়াতে কি আছে? জারক পদার্থ আছে না? তাহলে এখানে উৎপন্ন হবে তোমার HCOON। দেখো কার্বক্সিলিক অ্যাসিড মূলকে কনভার্ট হয়ে গেছে। ওকে, তার সঙ্গে উৎপন্ন হবে তোমার সোডিয়াম আয়োডাইড প্লাস পানি। জারণ বিজারণ বিক্রিয়ায় পানি মাছ উৎপন্ন হয়। তাহলে দেখো ইথানল এই রিঅ্যাকশনটা দিছে, অর্থাৎ সি যৌগটা আমাদের কি দিছে? হ্যালোফর্ম পরীক্ষা দিছে। বাট এই যৌগটা কি ছিল? এই যৌগটা ছিল HCHO প্লাস I2 বিক্রিয়া করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে। খেয়াল করো, এখন এই যে CH(I3) উৎপন্ন হয়েছে, এই CH(I3) কোথা থেকে আসছে? নিশ্চয়ই এই কার্বন থেকে আসছে, তাই না? কোন কার্বন থেকে আসছে? এই কার্বন থেকে আসছে। দেখো তো এখানে কি সেই কার্বনটা আছে? CHO কনভার্ট হবে কিসে? HCOON, এটাতে কনভার্ট হবে। বাট তাহলে আমরা বলতে পারি যে এই CHO এখানে কনভার্ট হবে, HCOON এটাতে কনভার্ট হবে প্লাস। এখন আমাদের CH(I3) দরকার। দেখো তো CH(I3) এর জন্য এখানে কোনো কিছু আছে কিনা? আছে এখানে কিছু? নাই। যেহেতু এখানে কোনো কিছু নাই, তার মানে আমি বলতে পারি আলটিমেটলি যে এটা এই রিঅ্যাকশন দিবে না। তার মানে উদ্দীপকের যে সি যৌগটা হচ্ছে তোমার CH3CHO ইথানল কি বিক্রিয়া দিচ্ছে? হ্যালোফর্ম রিঅ্যাকশন দিচ্ছে। বাট ডি যৌগ হচ্ছে তোমার HCHO, এটা হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয় না। তাহলে সি এবং ডি এর ভিতর কে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে? সি যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। এটা আমরা প্রয়োজনীয় যে রাসায়নিক বিক্রিয়া আছে সেই রাসায়নিক বিক্রিয়া দ্বারা প্রমাণ করলাম, এবং এই একটা বিক্রিয়া হলেই যথেষ্ট। আশা করি বুঝতে পারছো। তো যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরে যে প্রশ্নটা আছে সেই পরের প্রশ্নটা দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।